নমস্কার। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোণে দেখা। সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম। গত মাসে হাটে কতগুলি গোলাপের কলম কিনেছিলাম। তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে। নার্সারির লোক আমার জানাশুনো, তাদের বললাম, কিরকম কলম দিয়েছিলে হে? সে যে টবে বসাতে দেরি সইল না। তাছাড়া আব্দুল কাদের বলে যে বিক্রি করলে, এখন সবাই বলছে আব্দুল কাদের নয়, ও অত্যন্ত মামুলি জাতের টি রোজ। ব্যাপার কি তোমাদের? নার্সারির পুরনো লোকটা আজ আছে, সেদিন এ ছিল না, তাই ঠকেছিলাম। এই লোকটা খুব অপ্রতিভ হলো। বললে, বাবু, এই হয়েছে কি জানেন, বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায়। আমি একা সব দিক দেখতে পারি নে। ঠিকই উড়ে মালি নিয়ে হয়েছে কাজ। তাদের বিশ্বাস করলে চলে না, আবার না করলেও চলে না। আমি তো সব দিন হাট সামলাতে পারি নে বাবু, ওদেরই ধরে পাঠাতে হয়। আমি বুনেছিলাম টি রোজ 3 ডজন। আমি তো তার কাছ থেকে টি রোজেরই দাম নেব। এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে দেয় তো তারই লাভ, বাড়তি পয়সা আমার নয় তার, বুঝলেন না বাবু? বাজার খুব জেঁকেছে। বর্ষার নওয়ালির মুখ, নানা ধরনের গাছের আমদানি হয়েছে। বড় বড় বিলিতি দোপাটি, মতিয়া, বেল, অতসীলতা। রাস্তার ধারের সারিতে নানা ধরনের পাম, ছোট ছোট পাম থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে। সূর্যমুখীর যদিও এই সময় নয়, কিন্তু সূর্যমুখীও এসেছে অনেক। তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকের কাছে অর্কিড যা বলে বিক্রি হয়, সেই নারকোলের ছোবড়া ও তার বাঁধা ফার্ন ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে। লোকের ভিড়ও বেশ। হঠাৎ দেখে আমার অনেক দিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু। 7/3 কানাই সরকার লেনে মেসে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি। সে আজ 7-8 বছর আগেকার কথা। তারপর সে কলকাতা ছেড়ে চলে যায়, আর তার কোনো খবর রাখিনি আজকাল। এই যে হিমাংশু, চিনতে পারো? হিমাংশু চমকে পিছন ফিরে চাইলে কয়েক সেকেন্ড সবিস্ময় আমার দিকে চেয়ে থাকবার পর সে আমায় চিনলে। হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে। আরে জগদীশবাবু যে, তারপর ও আপনার সঙ্গে 1 যুগ পর। ও তারপর কেমন আছে বলুন? আমি বললাম, তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু। সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম? হিমাংশু হেসে বললে, তার মনে নেই? সেই আপনি দার্জিলিংয়ের লিলি কিনলেন। আপনার তো খুব শখ ছিল লিলির, এখনও আছে। আসুন আসুন, অন্য কোথাও গিয়ে একটু বসি। ও মিস্টার কোনো খবর আর রাখেন নাকি? আচ্ছা, এই অনাদিবাবু কোথায় গেল, খোঁজ রাখেন? আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে হাত পা পুড়িয়ে ফেলে, মনে আছে? তার বিয়ে হয়েছে? দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম। এই গল্প ও গল্প, নানা পুরনো দিনের কথা। তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে অনেক দিন পরে। জিজ্ঞেস করলাম, আজকাল কোথায় থাকো হিমাংশু? সে বললে, বিএনআরের একটি স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম। টাটানগরের দিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায়, জমিও সস্তা। সেইখানেই এখন আছি। ফুলের বাগান করেছি। তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল। কিছু চাষবাসের জমি নিয়েছি, তাতেই চলে যায়। কিন্তু সেই সব কথা থাক, আজ এখন একটা গল্প করি, শোনো। গল্পের মতো শোনাবে, কিন্তু আসলে সত্যি ঘটনা। আর আশ্চর্য, এই 10 বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম, তখন এই গল্পের শুরু, আর সমাপ্তি ঘটেছে গতকাল। আমি বললাম, ব্যাপার কি? তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে। বলো বলো। সে বললে, না না, সেসব নয়, অন্য এক ব্যাপার। কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম মধুর নয়। শোনো বলি। আচ্ছা, তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম কিনেছিলাম? আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল, মনে আছে? তাহলে শোনো। তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল। আমরা আরও 2বার চা খেলাম, 1 বাক্স সিগারেট পোড়ালাম। বউবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় 9:30 যখন বাজলো, তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল। তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো, কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার। গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে।
হিমাংশু যখন আমার সঙ্গে থাকতো তখন তার চালচলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে। সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয়, তার শখ ছিল নানা ধরনের, এবং এই শখের পেছনে সে পয়সা ব্যয় করত নিতান্ত বেআন্দাজি। তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের। আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া, এই কথা বলতে আমার কোনো লজ্জা নেই। কারণ যত তুচ্ছ, যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন, যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না। হিমাংশুর গাছপালার ওপর ভালোবাসা ছিল সত্যিকার জিনিস। সে ভালো খেত না, ভালো কাপড় জামা কখনো দেখিনি তার গায়ে, কিন্তু এ ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্যও ছিল না। তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো। টিউশনি করে দিন চালাতো, তাও আবার সবসময় জুটত না। তখন বন্ধু বান্ধবদের কাছে ধার করত। যখন ধারও মিলত না, তখন দিনকন্তক চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক মাস দুই কাটিয়ে আসতো। কিন্তু পয়সা হাতে পেলে কাপড় জামা না কিনুক, খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক, ভালো গাছপালা দেখলে কিনবেই। মেসে আমাদের ঘরের সামনে ছোট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টবগুলো রাখত। গোলাপের ওপর তার তত ঝোঁক ছিল না। সে ভালোবাসত নানা জাতীয় পাম এবং ভালোবাসত দেশি বিদেশি লতা, উইস্টেরিয়া, অতসী, মাধবীলতা, বগেনভেলিয়া ইত্যাদি। কত পয়সাই যে এদের পেছনে খরচ করেছে! সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা। শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে, গাছ ছেঁটে দিচ্ছে, এ টবের মাটি ও টবে ঢালছে, পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে, মাটি বদলাচ্ছে, আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের সার মিশিয়ে পরীক্ষা করত। এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানা বই কিনত। একবার কি একটা উপায় ও একই লতায় নীলকলমি ও সাদা কলমি ফোটালে ভায়োলেটের ছিটছিট দেওয়া অতসী অনেক কষ্টে তৈরি করেছিল। বেগুনি রঙের ক্র্যাসেন্থেমামের জঙ্গে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল, কিন্তু সুবিধা হয়নি। তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পেছনে সমস্ত মনোপ্রাণ ঢেলে দিতে পারে। মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয়। হিমাংশু বলতো, সেদিন একটা পাড়া গিয়ে একজনদের বাড়ি গিয়েছে বুঝলেন, তাদের গোলার কাছে 3 বছরের পুরনো নারকেল গাছ হয়ে আছে। সে যে কি সুন্দর দেখাচ্ছে, একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম। সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে। পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয়। হিমাংশু প্রায়ই পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত। একবার সে একটা এরিকা পাম কিনে আনলে, খুব ছোট নয়, মাঝারি গোছের মাটির টবে বসানো, কিন্তু এমন সুন্দর, এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না। সেই সন্ধান করে করে দমদমায় কোনো বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে। কলকাতার মেসের বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ, যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন। গোবি মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ। একবার সে আর আমি দিন 20-22-এর জন্য কলকাতার বাইরে যাই। চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্যে। ফিরে এসে দেখা গেল 6-7টা ফ্যান পাম শুকিয়ে পাখা হয়ে গেছে। সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তেতলায় টবে দেবার জন্য। গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না। অন্য সব গাছের চেয়ে কিন্তু এই এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল বেশি। তার খাতা ছিল, তাতে লেখা থাকতো কোন কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে। গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড। মাটির টব বদলে তাকে পিঁপে কাটা কাঠের টবে বসাতে হলো। মেসের বারান্দা থেকে নামিয়ে একতলার উঠোনে বসাতে হলো। এইসবে লাগলো বছর 5-6। সেবার বাড়িওয়ালার সঙ্গে বনি বোনাও না হতে আমাদের মেস ভেঙে গেল। দুজনে আর একত্র থাকবার সুবিধা হলো না। আমি চলে গেলাম ভবানীপুর, হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারে একটা মেসে। একদিন আমায় এসে বিমর্ষ মুখে বললে, কী করি জগদীশবাবু, ও মেসে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না। অন্য কোথাও টবের না হয় কিনারা করতে পারি, কিন্তু সেই এরিকা পামটা সেখানে রাখা একেবারে অসম্ভব। একটা পরামর্শ দিতে পারেন? অনেকগুলো মেস দেখলাম, অত বড় গাছ রাখবার সুবিধে কোথাও হয় না, টানাটানির খরচাও বড় বেশি।
আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি। তারপর থেকে আমার সঙ্গে আজকের দিনটি ছাড়া আর কোনো দিন দেখা হয়নি। বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি। কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোন বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নিলামওয়ালার কাছে এরিকা পামের টবটা রেখে দেয়। রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা। শুধু যে খদ্দেরের সন্ধানে যেত তা নয়, ওটা তার একটা অজুহাত মাত্র। আসলে যেত গাছটা দেখতে। হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইতো না। দুদিন পরে যা পরের হয়ে যাবে, তার জন্য মায়া কিসের। তবুও একদিন যখন গিয়ে দেখলে গাছটার নধর সতেজ স্ত্রী যেন ম্লান হয়ে এসেছে। নিলামওয়ালারা গাছে জল দেয়নি, যত্ন করেনি। সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে, গাছটার তেমন তেজ নেই। এই গরমে জল না পেলে দেখতে ভালো না লাগলে বিক্রি হবে কেন? জল কোথায় আছে? আমি নিজেই না হয়, কারণ 2 পয়সা আসে, আমারই তো আসবে। তারপর থেকে যেন পয়সার জন্যই করছে। এই অছিলায় রোজ বিকেলে নিলামওয়ালার কাছে গিয়ে জল দিত। একদিন দেখতো দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়েছে। রোজ নিলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকতো। তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না। লোকে চেয়ার, টেবিল, সোফা, আলমারি কিনছে। ভাঙা পুরনো ক্লক, ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল। কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই। গাছটা আর বিক্রি হয় না। একদিন নিলামওয়ালা বলল, বাবু, গাছটার তো সুবিধে হচ্ছে না, তুমি নিয়ে ফেরত যাবে। কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই। থাকলে এখানে সে বিক্রির জন্যেই বা দিয়ে যাবে কেন? সেই সময় তার অত্যন্ত খারাপ যাচ্ছে। চাকরির চেষ্টায় আকাশ পাতাল হাতড়ে কোথাও কিছু মিলছে না। নিজের থাকবার জায়গা নেই তো পিঁপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ রাখে কোথায়? মাসখানেক পরেই হিমাংশুর অবস্থা এমন হলো যে কলকাতায় থাকাই চলে না। কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলেও মনে শান্তি হতো। কিন্তু আজও যা, কালও তাই। নিলামওয়ালাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্যে, নইলে সে দোকানে রাখতে চায় না। কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না। নিলামওয়ালার দায় পড়েছে, কোথাকার একটা এরিকা পাম গাছ বাঁচলেও কি মরল অত তদারক করবে না। শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে। অনেক দিন পরে সে আবার এলো কলকাতায়। নিলামওয়ালার দোকানে বিকেলে গেল গাছ দেখতে। গাছটা নেই, বিক্রি হয়ে গিয়েছে 7.5 টাকায়। কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না। কিন্তু টাকার জন্যে ওর অত দুঃখ নেই। এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল। তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে। নিলামওয়ালা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয়। নানা আপত্তি তুললে, বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে। সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে। হিমাংশু পরদিন সকালে সেখানে গেল। সার্কুলার রোডের ধারে বাড়ি, ছোট গেটওয়ালা কম্পাউন্ড, উঠোনের একধারে একটা বাতাবি লেবুর গাছ, গেটের কাছে একটা চারা পাকুর গাছ। সাহেবের গাছপালার শখ আছে, পাম অনেক রকম রেখেছে, তার মধ্যে ওর পামটাই সকলের বড়। হিমাংশু বলে সে 1000টা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে। কম্পাউন্ডে ঢোকবার দরকার হলো না, রাস্তার ফুটপাত থেকেই বেশ দেখা যায়। বারান্দায় উঠবার পৈঠের ধারে তার পিঁপে কাটা টব শুদ্ধ পাম গাছটা বসানো রয়েছে। গাছের চেহারা ভালো, তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ সবুজ ছিল। হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকতো। ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্ম কাহিনী। একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো। সেদিন দেখলে সাহেবের মালিক নিচের দিকের ডালগুলো সব কেটে দিয়েছে। মালিকে ডাকিয়ে বললে, ডালগুলো ওরকম করে কেটেছ কেন? মালিটা ভালো মানুষ, বললে, আমি কাটিনি বাবু, সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরের কচি ডাল জোর পাবে না। বললে, টবের গাছ না হলে ও ডালগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত। হিমাংশু বললে, তোমার সাহেব কিচ্ছু জানে না, যা ঝরে যাবার তা তো গিয়েছে, অত বড় গুঁড়িটা বার হয়েছে তবে কি করে, আর ভেঙো না। বছর 3-4 কেটে গেল। হিমাংশু গাছের কথা ভুলেছে। সে গালুডিনা ঘাটশিলার ওদিকে কোথাও জমি নিয়ে
বসবাস করে ফেলেছে ইতিমধ্যে। গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন। এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণ রেখার তীরে। মাটির দেওয়াল তুলে খড়ের বাংলো বাঁধলে একদিকে দূরে অনুচ্চ পাহাড়, নিকটে দূরে শালবন, কাঁকর মাটির লাল রাস্তা, অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত। ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগির। ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে। এই জীবনে তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছেড়ে শহরে আসতে ইচ্ছেও হতো না। বছর দুই কাটলো আরও। ইতিমধ্যে বিবাহ করেছে, সস্ত্রীক ওখানেই থাকে। আজ 3 দিন হলো সে কলকাতায় এসেছে, প্রায় 5-6 বছর পরে। কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো, ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কি না। বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না, কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সে স্ত্রী আর নেই। বাড়িটাতে বোধহয় মানুষ বাস করেনি বছর 2 কি তার বেশি। উঠোনে বন হয়ে গিয়েছে, পৈঠাগুলো ভাঙা, বাতাবি নেবু গাছে মাকড়সার জাল, বারান্দার রেলিংগুলো খসে পড়েছে। আর সেই এরিকা পামটা আছে, কিন্তু কি চেহারাই হয়েছে। বড় হয়েছে বটে, কিন্তু সেই তেজ নেই, শ্রী নেই। নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে গেছে, ধুলো আর মাকড়সার জালে ভর্তি। যায় যায় অবস্থা, টবও বদলানো হয়নি আর। হিমাংশু বললে, ভাই সত্যি সত্যি তোমায় বলছি, গাছটা যেন আমায় চিনতে পারলে। আমার মনে হলো ও যেন বলছে, আমায় এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে গেলে হয়তো এখনো বাঁচব। ছেড়ে যেও না এবার, আমায় বাঁচাও। রাত্রে হিমাংশুর ভালো ঘুম হলো না। আবার সার্কুলার রোডে গেল। সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে। বুড়ি মেয়ে মাছে ইলিয়ট রোডে। পয়সার অভাবে বাড়ি সারাতে পারেনি, তাই ভাড়াও হচ্ছে না। এই বাজারে ভাঙা বাড়ি কেনার খদ্দেরও নেই। মেমকে টাকা দিয়ে গাছটা ও কিনে নিলে। এখনও সার্কুলার রোডের বাড়িটাতেই আছে। কালও গালুডিতে ফিরে যাবে, গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। বিদায় নেবার সময় হিমাংশু বললে, বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো? আমার সাধ হয়েছে ওর বিয়ে দেব, তাই একটা ছোটোখাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম। পাগল নয় হে, পাগল নয়, ভালোবাসার জিনিস হতো তো বুঝতে।